গ্রামের নামটা বলি। আমি আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা রায়পুর গ্রামে। আমরা 3 বোন 2 ভাই। সেখানে আমার বেড়ে ওঠা ছোটবেলা থেকেই। আমার বয়স যখন 13 বছর তখন আমার জীবনে ভালোবাসা আসে। আমি স্কুলে যাচ্ছিলাম বন্ধুদের সাথে। যাবার পথে একটা ছেলে গোসল করছে। হঠাৎ আমার বন্ধুরা মিলে দুষ্টামি করে তার দিকে ঢিল ছুড়ি। পরে ছেলেটা উম, আমার দিকে তাকায়, কিন্তু কোনো রিয়াক্ট করে না আসলে। পরে ওইটা দেখে আমরা ফ্রেন্ডরা মিলে আবার চলে যাই সেখান থেকে। যাবার পরে বাসাতে যাই। বাসাতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হঠাৎ আবার বান্ধবীদের সাথে কথাবার্তা বলি। বলার পরে ওই ছেলেটার কথাটা বলছিলাম, আচ্ছা ছেলেটাকে ঢিল ছুড়লাম, ছেলেটা তো কিছু বললো না রে। তখন ও বলে যে হয়তো এমনিতেই হতে পারে, বলেনি তোকে। পরের দিন আবার আমরা স্কুলে যাচ্ছি। যাবার পথে ছেলেটা মাদ্রাসায় যাচ্ছিল। ও মাদ্রাসায় পড়াশোনা করতো, একটা এতিমখানাতে ছিল। পরবর্তীতে আমরা চলে যাই। ছেলেটা যাওয়ার পথেই আবার ঢিল ছুড়ি, যে দেখি আজকে কিছু বলে কিনা। পরে ছেলেটা কিছু বলে না, শুধু আমার দিকে তাকালোর পরে কি ব্যাপার, ও কালকেও বললাম আবার আজকে ঢিল ছিলাম, কিচ্ছু বললো না। পরবর্তীতে আর একজন আসলো। আসার পরে সে বলল যে আহ, ও তো বলবে কিভাবে, ও তো কথাই বলতে পারে না। তখন আমি শকড যে কথা বলতে পারে না, কি বলে। পরে আমি চিন্তা করলাম যে আসলে গতকালকে যে কাজটা আমরা করেছি এটা তো আসলে অন্যায় করেছি ওর সাথে। তারপরে মারলাম। ছেলেটা তো কি মনে করলো তাইলে, তার মানে ছেলেটাকে তো সরি বলা দরকার অ্যাটলিস্ট। পরে আমার বান্ধবীরা সবাই বাসায় চলে গেলাম, ওদের বাসায় গেলাম, আমি আমার বাসায় চলে আসলাম। আসার পরে ওকে নিয়ে খুব চিন্তা করছিলাম যে ওকে একটা আসলে সরি বলা দরকার। পরে কি করব, পরের দিন আবার আসার পথে হঠাৎ করে একটা কাগজে লিখে ওর দিকে এক ঢিল ছুড়ি। ও ওটা দেখতে পেয়ে আমার দিকে তাকায়। তাকানোর পরে তেমন কিছু বলে না, শুধু ইশারা করেই ও চলে যায়। এরপরে দেখা যায় যে আমরা একটা অনুষ্ঠানে যাই, বিয়ের প্রোগ্রাম থেকে আমি আমার ফ্যামিলির সাথে সেখান থেকে আসি। আসার পরে চিন্তা করি আজকে এই ছেলেটার সাথে একটু দেখা করব, যে দেখি কি বলে। পরে বিকেল টাইমে ছেলেটার সাথে দেখা করার পরে ছেলেটা ওকে ডাকে, কিন্তু ও আর সাড়া দেয় না। ওকে কিভাবে ডাকবো আমি এটা বুঝতে পারতেছিলাম না, কারণ ওর ভাষা তো আমার জানা নেই, কিভাবে ডাকবো। তখন ও পরবর্তীতে আবার কি করলাম, ওকে একটা আবার ঢিল ছুড়লাম যে দেখি আবার তাকাই কেন। পরে তাকাইও আমার দিকে। তাকানোর পরে ওকে ডাকার পরে ওর সাথে কিছু ইশারায় কথা বলতে থাকি, দেখি ও আমার ভাষাগুলো বোঝে কিনা, যে একটু একটু করে বোঝার চেষ্টা করি আর কি, দেখি ও কি বলে। পরে দেখি যে ও মানে ইশারায় আমাকে বোঝাচ্ছে। পরে কিছুটা বুঝতে পারলাম যে হ্যাঁ, ও আমাকে মাফ করেছে। এরপরে আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। যাবার পরে এরকম কয়েকদিন চলছিল, আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল একটা সময়। ও ক্লাস 10-এ পড়তো। ওর এসএসসির সময় হয়ে গিয়েছিল। ও এসএসসি এক্সামের সময় আমরা প্রায় 2 সপ্তাহ দেখা করিনি ওর সাথে, কিন্তু আমার খুব ছটপট লাগতো যে আমি কখন ওর সাথে দেখা করব। ওর সাথে দেখা যায়, ওর সঙ্গে ওকে যদি একটা না দেখতে পারতাম আমার কেমন কেমন লাগতো, কারণ ও দেখতে এতটাই কিউট ছিল যে ওর সৌন্দর্য দেখে না আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আর মাথায় কোনো কিছু আসে নাই, যে শুধু ওকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতাম বাসার মধ্যে। পড়াশোনায় তেমন একটা অমনোযোগী হয়ে গেছি, যে কি করব, মাথায় কিছু শুধু ওকে, ওর চিন্তাই আসে মাথায়, কখন দেখা করব, কখন ওর সাথে কথা বলবো, শুধু এরকম চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খায়। একদিন সন্ধ্যার দিকে আমরা ওই বাসা থেকে আসি, যে ভাই যে ওর জন্য একটু খাবার আমার আম্মু রান্না করেছে, সেই খাবারগুলো ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসি সন্ধ্যার দিকে। পরে ওকে ডেকে ও খাওয়াই, কারণ ও ইশারায় আর কি বলে যে এরকম খাবার নাকি ও অনেক দিন খায় না,
ওর এটা শোনার পরে আমি আসলে অনেকটা ইমোশনাল হয়ে যাই, যে আসলে মানুষের জীবনে কত কিছু হয়, যে ও ভালো খাবার নাকি অনেকদিন যাবত খায় না। এরপরে আমি ওকে খাওয়ানো শেষে বিদায় নিয়ে চলে আসি। বাসায় এসে হঠাৎ আমার মা বলে, কোথায় গেছিলি? তোরা না কইছি বাইরে বেরোবি না, তো বাইরে বাইরে সুস্কে লেগা। আমি এবার বলতেছি, আম্মা আমি বাইরে গেছিলাম, এখনো চলে আইসি, আমার বান্ধবী আইছিল তো, ওর লগে দেখা করতে গেছিলাম। তো মা একটু বকাঝকা করলো যে মেয়ে বড় হয়েছে, এখন বাইরে দৌড়াদৌড়ি করে। পরে আমি মার কথা মাথা না নিয়ে বাসায় চলে আসছি। পরে রুমে ঢুকলাম, একটু পড়তে বসছি। পড়তে বসে আবার মাথার মধ্যে ওর চিন্তাটাই মাথায় আসে, সামনে পরীক্ষা, কি করব। পরে চিন্তা করলাম যে না, এখানে একটু মাথা থেকে একটু ঝাড়া দরকার। এরকম করতে করতে ওর সাথে প্রায় 6 মাস কেটে গেল। কেটে যাওয়ার পরে একদিন আমরা দুজনে মিলে আমাদের এক নদীর পাড় ছিল, সেখানে দুজনে একসাথে ঘুরতে গেছি। সেখানে প্রায় সকালে গিয়েছি, যাওয়ার পরে প্রায় আস্তে আস্তে রাত 8টা বেজে গিয়েছে। পরে বাসায় ফিরতে ভয় ভয় লাগছিল, যে আসলে বাসায় গেলে কি বলবে, আমি কি জবাব দেবো মাকে। আর ও ভয় পাচ্ছিল যে মাদ্রাসায় গেলে ও কি বলবে, যে ও হুজুরের কাছে কি জবাব দেবে, ও একটু ভয় ভয় পাচ্ছিল। তখন আমি ও তাড়াতাড়ি করে বাসা চলে আসলাম, আর চলে গেল। বাসা থেকে তো আমার আব্বু আমাকে ইচ্ছা মতো বকা দিছে, যে আর যদি কোনোদিন বাইরে যাস, এরপর দেখিস তাহলে কি করি। আর পরের দিনকে ওর কাছ থেকে শুনলাম যে ও নাকি ওর উস্তাদের হাতে অনেক মাইর খাইছে বাইরে যাওয়ার জন্য। তা আমি ওকে বললাম যে তুমি এত বড় ছেলে হয়ে গেছো, এখনো তুমি মাদ্রাসায় মাইর খাও? তো ও আমাকে বলে যে আসলে ইশারায় বোঝায় আর কি, যে অন্যায়টা তো করছে, করার জন্য কি আর করবে। এরপরে কি আর করবো, এর পরবর্তীতে আমি একটু ভয় ভয় থাকি, যে ওর না জানি কখন কি হয়ে যায়, আমার জন্য না জানি ওর মাদ্রাসা থেকে বের না করে কইরা দেয়। তো কি আর করব, যদি মাদ্রাসা থেকে বাই কইরা দেয় তখন তো একটা চিন্তা ভাবনা, যে কি আর করা যায়, আমার জন্য যদি ও চলে যায় তাহলে তো মানে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হুজুরে যদি ওরে মারে, ওরা যদি মাঝে থেকে বাইরে করে দেয় তাহলে কি হইব। পরে এই বিষয়টা লইয়া যে আমি আমার বান্ধবীদের কাছে বলতে থাকি, যে দোস্ত দেখ, ওরে না বলে মাদ্রাসাতে মারছে অনেক, এখন কি হইব ক, আমার লেগে করে বাইর করে দেবো। যা তো তুই চিন্তা বাদ দিতে, এত কি লেগে এত চিন্তা করস। তো তখন আমাকে কিন্তু আসলে আমি কি বেশি চিন্তা করতেছি? তো বলে যে হবে, বেশি চিন্তা কর, বাদ এসব তুই চিন্তা। আর তুই এই 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 সামনের মাথার মধ্যে ঢুকাইছিস কি লেগা? দেশে কি আর ছেলে পেলে নাই, যত সব আজাইরা কাজকর্ম করস। পরে আমি আয়সা পড়ছি এখান থেকে, যে মা ব্যবসা এসে চিন্তা করলাম যে আসলেও তো আমি কি সব ভাবতেছি, না আমি আর ওর কথা ভাববো না, এটা বলে চুপচাপ থাকি। পর রাতে ঘুমাইতে গেলে দেখে যে আবার মাথার মধ্যে কি হবে চলে আসো। তো শুধু সারাক্ষণ খালি ওর চিন্তায় মাথা, আর কি শুরু হলে পরে আমার পরীক্ষা শুরু হয়ে যায়। 2 দিন ওর সাথে আর যোগাযোগ নাই, কোনো যোগাযোগ না থাকার কারণে আমি আর ওর বিষয়ে জানতে পারি না, ও আর আমার বিষয়ে জানতে পারে না। পরে শুক্রবারের দিন হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে না, 2 দিন তো হয়ে গেল দেখা হয় না, আজকে ওর লগে একটু দেখা করে আসি। পরে চুপি চুপি বাসা থেকে যাই, যাবার পরে আমার চাচা আবার ওইটা দেখতে পায়। দেখতে পাওয়ানোর পরে তো রিয়াক্ট করে যে এত বড় মাইয়া হয়েছে, ওই বাইরে বের হয় কেউ কিছু বলে না। আর আমি ইদানিং দেখতেছি ও একটা ছেলের লগে নাকি কই কথাবার্তা বলে না কি বলে। পরে আমি অনেক এই বিষয়টা নিয়ে ভয় পেয়ে যাই, যাই আল্লাহ কি কি বলে। আমি কি ভয় পেয়ে যাই জানো, যে ওকে না জানে কিছু আবার না বলে, যে যদি কিছু বলে তাহলে তো আবার সমস্যা। খুব ভয় পাই এই বিষয়টা নিয়ে, সারাক্ষণ আমার খাইতে ইচ্ছা করতেছিল না, একটা ভয় কাজ করতেছিল যদি চাচা ওকে কিছু বলে তাইলে কি হইব। পরে এই বিষয়টা আবার মাথা থেকে যায় না, ইদানিং আমি চুপচাপ থাকি, এখন চুপচাপ থাকলে যাতে কেউ না বুঝে এই বিষয়টা। পরে চুপ হয়ে যাই, 2 দিন 3 দিন চলে যায়, ওর কোনো তথ্য আমি পাই না। পরে আমার বান্ধবীকে বলি যে বস দেখ একটু ওর তথ্য 2-3 দিন পাই না, একটু আমাকে বল না ও ভালো আছে কিনা, একটু আমাকে জানা। তো ও বলে যে আচ্ছা ঠিক আছে, তুই বাসায় যা, আমি দেখবো না। এটা বলে ও পরেতে এবার ওর নাকি খুব জ্বর আসছে, এই জন্য বাইরেটারও বের হয় না সেরকম। তখন আমি বললাম যে জ্বর আসছে তাইলে তো আর আমার সাথে আর দেখা করতে মনে হয় পারবে না, না?
পরে ওই 4-5 দিন চলে যায় আর ওর সাথে দেখা বা কিছুই হয় না। পরে বাসাতেই থাকি। থাকার পরে ওর দিকে পরীক্ষাও শেষ হয়ে যায়। তখন আমি ক্লাস 10-এ উঠলাম আর কি। সম্পর্কটা আমাদের এভাবেই প্রায় 3-4 বছর কাটতেই থাকে। পরে একদিন হঠাৎ করেই আমরা দুজন মিলে চিন্তা করি যে আজকে আমরা কোথাও যাব আর কি, গিয়ে একদিন থাকবো বাহিরে। তো ও তো ওই সাথে বলে না না না, আমার মানে ও বোঝাচ্ছে আর কি, ওস্তাদ দি যদি হঠাৎ জানতে পারে এই বিষয়টা মানে নেবে না। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে তাহলে আমরা যাবো না, আমরা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করব। তখন আমাকে ইশারায় বললো যে ঠিক আছে। পরবর্তীতে আমরা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে চলে আসলাম। বাসাতে আইসা পরে মা বুঝতে পারে যে আজকে আমি কোথাও গেছি। পরে মা আমারে মানে হঠাৎ কইরা আমারে শলা দিয়ে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে হ্যাঁ বলে বসে তুই কই গেছিলি, তুই নাকি এক সামরার লগে বাইরে হইছিস। আমি আবার মারে কইছি মা তোমার কে কইলো এই কথা, কয় তুই জানোস না গ্রামে কি লোকজন কম আছে, বড় হইছিস না বোঝায়। পরে মায় আমার অনেক মারধর করার পরে আমি বাসাতে কান্নাকাটি করি যে মানে তখন রাগ হয়েছে আজকের পর থেকে আর বাইরেই যাবো না, খুব কম কম দেখা করবো ওর লগে। এরপরে আর ওর লগে তেমন একটা যোগাযোগ করি নাই কয়েকটা দিন। একটু চুপচাপ ছিলাম, যে ভয় পাইছিলাম যে মায় আমার মারতেছে, না জানি আবার কখন কি কইরা বসে। আবার এদিকে এসএসসির সময়ও হয়ে গেল। তো পরীক্ষা টরীক্ষা চলতেছিল, তখন একটু ওর কাছে কম কমই যাইতাম তখন। এরপরে একটা সময় দেখা যায় কি ওর সঙ্গে চিন্তা করি যে আসলে কি করব। সবাই এত বকাবাধ্য করে তাহলে ওরে ভুলাই যায়। আবার চিন্তা করলাম না এই মানুষটাকে আমি ভালোবাসছি, আবার ভুলে যাবো, কেমনে ভুলে যাবো। তখন একটা স্বার্থপরের মতো হইব, যা সবাই বলবে যে ছেলেটাকে নিয়ে আমি মজা করছি, যে হয়তো ছেলেটার কেউ নাই, ও বোবা হয়তো এই জন্য হয়তো মজা নিছে ওর সাথে কয়েকটা দিন। আবার এইসব চিন্তা মাথার মধ্যে আসতো। আসার পরে আবার কি করবো, ওই থেকে বাসা থেকে আমি ইন্টারে উঠে গেলাম। ওইটা যাবার পরে আমার বাসা থেকে বিয়া ঠিক করলো, যে একটা বড় প্রভাবশালী ছেলে, সে ব্যাংকে জব করে, তার সাথে আমার বিয়ে ঠিক। তো এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে হলো কি বলে আমাকে দেখতেও আসবে আর কি। ওদের বাড়িতে ওই যে ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে তারা আমাকে দেখতে আসছে। আমি তো ভয়ে কাঁপতেছি যে কি হবে, আজকে যদি আমাকে বিয়ে পড়াতে তাহলে আমার কি হবে কি হবে, একটা ভয় ভয় ছিল আমার মধ্যে। হঠাৎ করেই মাইক হলো তুই ঘরে যা। পরে ঘরে চলে গেলাম। পরে তারা কথাবার্তা বইলা চলে গেছে। পরে 1 সপ্তাহ পরে খবর নিয়েছে যে তারা নাকি আমাকে দেখে পছন্দ করছে, এখন আমার বিয়ে ঠিকঠাক করবে, আমার ইন্টার পরীক্ষা হয়ে গেলে আমার বিয়ে শাদীর পাকা করবে। কারণ আমি রাত দিন দিয়ে কান্নাকাটি করতাম যে হায় হায় কি বলে, যে আমি তো একটা ছেলেকে পছন্দ করি। পরবর্তীতে না পাইরা ও- ওর সাথে সেটা বিষয়টা শেয়ার করি, যে ওকে বোঝাই আর কি, দেখো আমার বাসা থেকে এরকম আমার বিয়া ঠিক করছে, তো এখন আমি কি করব। তখন ও আমাকে মানে একদিক দিয়ে বোঝাই দিল যে আমার তো কেউ নাই, আমার একটা গার্জেন নাই, আমার কোনো কিছুই নাই, না বাড়ি ঘর আছে, আমি তোমাকে নিয়ে আর কোথায় যাব। ও এরকম আমাকে বোঝাইতে থাকলো। তখন আমিও চিন্তা করলাম যে যে ও এইভাবে বলতেছে, তুমি কি করবে এখন। তখন আমি ওকে একসময় বোঝাতে থাকলাম, দেখো আমি যে তোমাকে যা থাকতে পারবো না, তুমি এটা বোঝো না। হ্যাঁ, আর তুমি এরকম স্বার্থপরের মতো কথা বলতেছো, আমাকে এখন বলো যে ভুলা যাইতে, আমি কেমনে ভুলা যাবো। এরকম দুজনের সাথে কথা কাটাকাটি হইতে হইতে পরে আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে এই বিষয়টা আমার বাসাতে জানাই যে আমি একটা ছেলেরে পছন্দ করি। পরে আমার বাসা থেকে এই বিষয়টা জানার পরে ইচ্ছা মতো বকাবাধ্য করলো। করার পরে ওকে গিয়া আমার চাচা আমার মামারা মিলা মারধর করছে। মারধর করার পরে যে তখন আর ও আমার সাথে যোগাযোগ করে না। পরে আমার বন্ধুদের মাঝে শুনতে পারি যে ওকে নাকি আমার চাচা আর মামারা মিলে অনেক মারছে, যার জন্য ও আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে না। পরে আমি বাসাতে অনেক কান্নাকাটি করছি যে ওকে কেন মারলো, ওকে কেন মারলো। একটাবারে চিন্তা করলো না ওই অসহায় মানুষটা, ও তো কথাই বলতে পারে না, না জানি কত মারছে, ওর কথাই বলতে পারতেছে না, কত কষ্ট হচ্ছে ওর। এটা চিন্তা করেন বাসাতে অনেক কান্নাকাটি করে। পরে কান্নাকাটি করার পরে পরের দিন আমার উম, বাবা আমাকে থাপ্পড় মেরে দেয় একটা, যে এত বড় মেয়ে হয়েছে কোনো কমন সেন্স নাই, নিজের চিন্তা করতে শিখে নাই। বাসা থেকে অনেক চাপ দিচ্ছিল, দেওয়ার পরে যে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললো।
আমার ইন্টার পরীক্ষাটাও হয়ে গেল তখন। এরপরে আমি চিন্তা করলাম যে বিয়ের ডেট মেট সব ঠিক করে ফেলতেছে, যে আমি এখন কি করব আসলে বুঝে উঠতে পারতেছি না। আর আমি ওকে এতটাই ভালোবেসে ফেলছি যে তখন আমার পরিবার কি বলে, আমার আত্মীয় স্বজন কি বলে, কারো কথাই মাথায় ঢোকে নাই। আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, শুধু এইটাই মাথার মধ্যে ঢুকতো। পরে বিয়ের আয়োজন চলতেছে প্রায় 1 সপ্তাহ আগে আমি ওর সাথে পালানোর চেষ্টা করি। পরে ওকে বান্ধবীদের নিয়ে বলাই যে আমার বাসার সামনে যেন ও দাঁড়ায়, আমি ওর সাথে একটু কথা বলবো, এটা বলি। পরে ও ঠিকই আসে, কিন্তু এদিকে আমি বাসা থেকে কিছু টাকা আর কাপড় চোপড় নিয়ে ওর সাথে বের হয়ে যাই, মানে বিয়ের 1 সপ্তাহ আগে। আর ওর সাথে বের হয়ে চলে যাই, যাবার পরে ও তখন ও বলে যে আমি তোমাকে কোথায় নিয়ে যাবো, আমার তো নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি ওকে খালি বলছিলাম তুমি কোথায় নিয়ে যাবে আমি জানি না, কিন্তু আমি আর আর বাসায় ফিরবো না, আমি বাসায় ফিরলে তাইলে আমার পুরা কাইটটা ফেলাইবো। পরে তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছিল তুমি যেটা করতেছো সেটা ভুল করতেছো, তুমি ফিরা যাও, এরকম বোঝাচ্ছিল। তখন আমি ওকে জোর জবরদস্তি করে ওর সাথে চলে গেছি, এই মুন্সিগঞ্জে চলে গেছি। 2 দিন এক ফ্রেন্ডের বাসায় ছিলাম, থাকার পরে আমরা পরবর্তীতে কোর্টে যাই। কোর্টে গিয়া বিয়ের কথা বলি যে আমরা বিয়ে করব। পরে ওখানকার লোকজন বলে যে আমার তো কোনো গার্জেন যেহেতু নাই, গার্জেন নিয়ে আসতে হবে। পরে গার্জেন কোথায় পারবো? পরে ওর এক হুজুর ছিল মাদ্রাসার, সেই হুজুরকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে উনি সাক্ষী হয়ে পরের দিন আমাদের বিয়ে পড়াইছে কোর্টেই। কোর্টে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে আমরা তখন চলে যাই। দেওয়ার পরে কোথায় থাকার পরেই যে উস্তাদ যে ছিল তার বাসাতেই আমরা 2 দিন ছিলাম। 2 দিন থাকার পরে পরে একটা মানুষের বাসায় আর কয়দিন থাকা যায়। পরে উনি আর বউ ছিল অনেক একটু খারাপ ব্যবহারই করতো আসলে। একটা আমরা যখন ওই বাসাতে ছিলাম তুমি দেখা যেত যে কেমন কেমন করে যদি কথা বলে। পরে এই বিষয়টা আমি বুঝতে পেরে আমার হাজবেন্ডকে আমি বলে ফেলি যে তুমি কি বুঝতে পারতেছো, দেখছো ওই কাকিমা কেমন কেমন যেন একটা কথা বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। পরে ও বোঝাচ্ছিল যে ওর তো কোনো কর্ম নাই, কিছু নাই, কি করবে। পরবর্তীতে আমার কাছে প্রায় 15,000 টাকার মতো ছিল। পরে ওই টাকাটা দিয়ে আমি কি করলাম, ওর সাথে ওইখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে আমি আর বললাম যে দেখো যা হয়েছে হয়েছে, এখন তো আমি বাসাতেও যাইতে পারবো না, কিছুই পারবো না, আমি কি করবো। পরে আমরা ওই মুন্সিগঞ্জেই একটা ছোট্ট দেখে বাসা নেই, সে 600 টাকার একটা বাসা ছিল। পরে আমরা একটা ছোট্ট বাসা নেই, 600 টাকার বাসা, একটা মাটির বেড়াটের এরকম একটা বাসা নেই, সেখানে মুন্সিগঞ্জে আমরা থাকি। থাকার পরে পরে আসলে তখন তো বুঝে উঠতে পারিনি যে সংসার জীবনটা কি, এখানে কত কিছু প্রয়োজন, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। পরে ওর সাথে মিলেই আমরা বাজারে যাই, বাজারে গিয়ে কিছু মানে কিছু পাতিল টাতিল এরকম কিছু কিনে নিয়ে আসি। আর সত্যি কথা বলতে আমি রান্না জানতাম না, আমি রান্না বাড়া কিছু জানতাম না আসলে। কি রান্না করব প্রথম দিন কি সেটা বুঝতে পারতেছি না। পরে আমার হাজবেন্ড ও আমাকে হেল্প করে অনেক এই বিষয়টাতে, ও আমার কাজের দিক থেকে সব দিক দিয়ে সহযোগিতা করে, আমাকে রান্না বাড়া শেখায়। পরে পাশের বাড়ির এক কাকি ছিল, তাকে ডেকে নিয়ে আসি যে কাকি কিভাবে কি করতে হয় আমাকে একটু শেখায় দেন। পরে তারা আমাকে একটু শেখায় দেয়, সব বিষয় নিয়ে বাসায় থাকে। পুরো আশপাশে লোকজন সবাই আমাকে নিয়ে একটু সমালোচনা করতো যে দেখ এত সুন্দর একটা মেয়ে অথচ কি বিয়ে করে নিয়ে আসছে, শুনছেন নাকি মেয়েটা নাকি পালায় আসছে, এরকম সমালোচনা করে। পরে এই বিষয়গুলো আমি মানে শুনতাম ঠিকই, কিন্তু আমার ভালো লাগতো না আর শুনতে। পরবর্তীতে একটা সময় তাদেরকে বলেই বসি যে আচ্ছা দেখেন যেটা আমাদের ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আপনারা তো সমালোচনা করেন কিসের জন্য, না আপনাদের নিজেদের চিন্তা করেন না। পরে 2-একটা কথা নিয়ে তারা একটু ওভার রিয়াক্ট করে ফেলে। পরে আমি সেখান থেকে চুপ হয়ে চলে যাই রুমে, আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘরে চলে যায়। যে তুমি এইসব নিয়ে এত ও বোঝায় এটা যে এইসব নিয়ে এত কথা বলো না, বাইরের লোক অনেক কিছুই বলবে, আমরা নিজেরা ঠিক থাকলেই যথেষ্ট। ও আমাকে এটা আর কি বোঝাই দিল। পরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ হয়তো ও ঠিকই বলছে, যে আসলে তো আমরা বাইরের লোকের কথায় কান দিচ্ছি কেন, আমরা নিজেরা যদি ঠিক থাকি তাহলে তো সবই ঠিক থাকে। পরবর্তীতে আমি আশপাশে কিছু বাচ্চারা আছে, চিন্তা করলাম যে কিছু তো একটা করতে হবে।
পরে আশপাশে কিছু বাচ্চাদের নিয়ে টিউশনি শুরু করি, যে আমি তাদেরকে পড়াইতে থাকি। এরকম করতে করতে প্রায় আমার 1 বছরের মতো প্রায় হয়ে যায়। তখন হঠাৎ করে আমার চাচা দেখতে পায়। কারণ আমার চাচারা হচ্ছে মামলা করেছে আমার হাজবেন্ডের নামে, আর যে হুজুরটা বিয়ে পড়িয়েছিল তার নামে মামলা মামলা করে থানায়। করার পরে এরপরে তোমার চাচা আমাদেরকে দেখতে পায়। দেখতে পেয়ে তারা অনেক লোকজন নিয়ে আসে আমরা যে বাসাতে ভাড়া থাকতাম সেখানে। আসার পরে অনেক সিনক্রেট করে, সেখানেও আমার হাজবেন্ডের গায়ে প্রায় বলতে গেলে হাত তুলতে যায়। পরে আমি সেখানে বাধা দিই, তাদের পাটা জড়ায় ধরে যে ওকে কিছু বললাম না, যা করার তো আমিই করছি, শাস্তি দিলে আমার দেন। পরে সেখান থেকে বিচার সালিশ করে আমার মা আসে, বাবা আসে, সবাই আসে। সবাই আমাকে বলে যে মা তুমি যা করছো করছো, ভুলে যাও, 1 বছর তো প্রায় হয়ে গেছে, ভুলে যাও। এই ছেলেকে তোমার কি করবা, যার কোনো পরিচয় নাই, কিছু নাই, কার সন্তান কি বলা যায় না, ও তোমাকে কি সুখ দিতে পারবে, কোনো সুখই দিতে পারবে না, তার থেকে তুমি চলে আসো, এইভাবে বোঝায়। পর আমি হাতে পায়ে জড়ায় ধরি যে না, যা হয়েছে হয়েছে, মানুষের বিয়ে একবারই হয়, আমার মনে হয় আমি এই মানুষটার সাথে সারা জীবন সুখে থাকতে পারবো, তোমরা এটা মাইনা নাও। পরে এক পর্যায়ে অনেক নানা রকম কথা বিচার সালিশ করে আমার বাবা সরাসরি বলে দিল যে এরকম মেয়ে থাকার থেকে মরে যাওয়া ভালো। গ্রামের সবার সামনে আমাকে বললো যে ত্যায্য করে দিল, এই বিষয়টা সে উল্লেখ হলো। তখন আমি এই বিষয়টা সহ্য করতে পারতেছিলাম যে আমার বাবা এই কথা বলো, তাদের জায়গা থেকে তারা পজিটিভ, কিন্তু কি করব, আমি মানতে পারতেছি না সেই বিষয়গুলা। পরে আমার হাজবেন্ডকে নিয়ে আমি, তারা সবাই বলে যে আমাদের থাকতে হলে ওই গ্রামে থাকা যাবে না, ওই গ্রাম থেকে যেন আমরা বের হয়ে যাই। পরে আমার স্বামীর হাত ধরে সবকিছু নিয়ে চলে আসলাম, আর সারাটা রাস্তা কাঁদতে কাঁদতে আসছি। ওই দিনটা আমরা সারাদিন রান্না করি নাই, রান্না না করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি যে চলে যাব। যাবার আগে শুধু মার কাছে বলছিলাম যে মা, একটা পর্যন্ত তো আমার দোয়া করো যেন আমরা ভালো থাকি। আমার মা সরাসরি বলে দিল আমার মেয়ে মারা গেছে। পরে আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসলাম। আসলে ঢাকা শহর তো আগে কখনো চোখে দেখি নাই, চিনিও না ঢাকা শহর। গ্রামেই তো বড় হয়েছি, সবকিছু করছি সেখানেই। পরবর্তীতে এই ঢাকা শহরে আসলাম ঠিকই, কিন্তু কোনো জায়গা চিনি না, কোন জায়গায় থাকবো, কোন জায়গায় কি করব, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম। ওই দিন অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11:30 12টার মতো বাজে। অত রাত্রে কই যাব, কোথাও তো থাকার জায়গা নাই। আমরা কি করলাম, দুইজন মিলে ওই যে কাউন্টারে নামছি, ওই কাউন্টারেই আমরা থেকে যাই, যে আজকে রাতটা এখানেই থাকবো। পরবর্তীতে আমরা দুইজন ওই হাতে যে বস্তাবাটি ছিল সবকিছু নিয়ে সারাটা রাত সেখানে কাটাইছি। ভয়ও লাগছিল যে কখন কি হয়, কখন কি হয়। যে তখন চিন্তা করিনি যে জীবনে হয়তো বা এরকম কিছু হবে, কিন্তু এর মধ্যেও একটা সুখ, আমার মনে হতো যে এর মধ্যেও হয়তো একটা সুখ। পরে ভোরে ভোর হয়ে হয়ে গেল, প্রায় ভোরে তখন নামাজ পড়তে চলে গেল, আমি ওখানে বসেছিলাম। পড়ায় আসলো, আসার পরে আমরা কি করবো, এদিকে ব্যাগ বক্সে তো অনেক কিছু ছিল, এগুলো নিয়ে কোথায় যাব কি করব কিছু বুঝতে। পরে একটা দোকানে বলে গেলাম যে ভাই এগুলো একটু রাখেন, আমরা একটু আসি। পরে ওই দোকানদার ভাইয়ের কাছে মাল সামানা রেখে আমরা দুইজন মিলে আগে চিন্তা করে একটা বাসা খোঁজা দরকার। সবকিছু তো চলেই আসলাম, যেহেতু বাসা খুঁজি, আর চিনিও না কোথায় থাকবো কি করব। পরে আমরা তখন মিরপুরের দিকে ছিলাম, মিরপুর 1-এ। সেখানে আমরা থাকে একটা ছোট্ট একটা বাসা নিয়ে, ওইখানে প্রায় অনেক দিন যাবত আমরা ছিলাম। ছোট বাসা নিলাম, সেখানে অ্যাডভান্স দিতে হচ্ছে। পরে টাকা পয়সা প্রায় শেষের দিকে, কি করব, এখন চলবো কি দিয়ে। এরপর আমরা সেখান থেকে বাসাটি নিলাম। সেখানে নতুন বাসা ওঠানোর পরে পরে আমাদের যে বাড়িওয়ালা আঙ্কেল ছিল তাকে বললাম যে আঙ্কেল দেখেন, আমরা তো নতুন আসছি ঢাকা শহরে, তেমন কিছু চিনিও না। পরে আঙ্কেল বললো যে ঠিক আছে, আমি তোমার সাথে বিকেলে কথা বলবো। পরে সব ঠিকঠাক করার পরে সন্ধ্যার দিকে আবার ওই আঙ্কেলের বাসায় গেছি।
পরে আঙ্কেল বললো যে হ্যাঁ বলো, তোমার সাথে দেখা করতে চাইছিলাম, দেখা করতে পারিনি, বলো তুমি কিছু বলতে চাচ্ছিলা। তো আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল দেখেন আমরা তো গ্রাম থেকে আসছি, তো এখানে আমার হাজবেন্ড তো বেকার, আর আপনাদেরকে একটা বিষয় জানানো হয়নি, আমার হাজবেন্ড কথা বলতে পারে না। তখন ওনারা বললো যে কথা বলতে পারে না, এরকম মানুষকে বিয়ে করছো কেন? তখন একটু খারাপ লাগলো যে লোকটার কাছে গেলাম একটা জন্য, লোকটা আবার কি কথা বলে। তো আমি তাকে বললাম যে আঙ্কেল ব্যক্তিগত বিষয় না, আমি কথা বলতে চাচ্ছি না, আপনার কাছে যে বিষয়টার জন্য আমি আসছি, যদি আমার হাজবেন্ডের একটা চাকরির কোনো ব্যবস্থা করে দিতেন অন্তত আমাদের জন্য উপকার হতো, কারণ আপনাদের এখানে তো অনেক কারখানা বা অনেক কিছুই আছে। তখন উনি বললো কি যে ঠিক আছে, আগামীকালকে আইসো, আমি দেখি কি করা যায়। পরে আমরা বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরে আমার হাজবেন্ডার বললো যে কোথায় গেছিলা তুমি, এরকম একটা বোঝাইলো। আমি বললাম যে ওই জায়গায়। পরে সে আমাকে বোঝাচ্ছে যে না, এখানে ওখানে যেন যাও, লোকজন ভালো না তো, এখন সে বোঝায়। পরে রাত্রে আমরা ঘুমায় পড়ি। ঘুমার পরে এক পর্যায়ে রাত তখন 3:30 বাজে। ও তখন মাঝরাতে উঠে। উঠার পরে মানে টেনশন করতেছে অতিরিক্ত, করতে করতে আমাকে বোঝাচ্ছে যে এখনো সময় আছে, তুমি ফিরে যাও, যা হয়েছে হয়েছে, ফিরে যাও, কারণ তুমি এভাবে থাকতে পারবে না, কারণ তুমি যে পরিবেশে মানুষ হয়েছে, আমাকে বোঝায় আর কি, কিভাবে থাকবা। তখন ওকে আমি একটা কথাই বললাম যে মানুষ তো কত কিছুই করে, তো আমি না একটু করলাম, আমি এই কালে না হয় পরকালে তো সুখ পাবো, তুমি এইসব চিন্তা বাদ দাও, ঘুমাও তো। ওই সব অনেক টেনশন করতেছে, ঘুমাচ্ছে না। পুরো ভোর হয়ে গেল। সকালে রান্না বাড়া শেষে আবার ওই আঙ্কেলের কাছে গেলাম যে আঙ্কেল আপনি যে বলছিলেন যে আগামীকালকে আসতে, তো আসছে আমাদের একটা কাজের বিষয় যে বলছিলেন। পরে আঙ্কেল কি করলো, ওকে নিয়ে গেল, নিয়ে যাবার পরে একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি দিয়ে দিল সেখানে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোই চলছিল দুজনের। চাকরিটা পাওয়ার পরে একটু মানে আস্থা পাচ্ছিলাম যে না, অন্তত বেঁচে থাকার জন্য তো কিছু তো হয়েছে, এটাই যথেষ্ট, লাখ লাখ শুক্রিয়া। আর আমিও আশপাশ দিয়ে টিউশনি করলাম, টিউশনি শুরু করলাম। পরবর্তীতে আমার ইন্টার পরীক্ষা যদি শেষ হয়ে গেছে, আমার তো অনার্সে ভর্তি হতে হবে, আমার রেজাল্টও হয়ে গেছে সব। ভর্তি হওয়ার জন্য আমার তো অনেক টাকার প্রয়োজন, কি করব। পরেও প্রথম মাসে বেতন পেয়ে আমার ভর্তির ব্যবস্থাটা করে দিয়েছিল, ভর্তির ব্যবস্থাটা করে দিলাম। পরে আমিও পড়াশোনা করতে থাকলাম, আমি টিউশনি করতাম। করতে করতে এই আমাদের সংসারটা, আর ও চাকরি যেহেতু করতো, দুজনের সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছিল। তারপরে একটা পর্যায়ে দেখা যায় যে ও ও হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার বলতে একটু জ্বর টর আসে, পরে 2-3 দিন আর কাজে যায় না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে, বলে যে একটু খারাপ লাগতেছে, তাই আর যাবো না। এদিকে অফিস থেকে বারবার ফোন আসে, 2-3 দিন হয়ে গেল কেন আসে না। পরে ও অসুস্থ শরীর নিয়ে আবার অফিস করতে থাকে। পরে আমাদের আমিও একটা ওখানে চাকরি পাইছিলাম তখনই। তখন চাকরি বলতে একটা ছোটখাটো একটা চাকরি। পরে ওই চাকরিতে মোটামুটি আমার 6,000 টাকা বেতন পাইতাম সেখানে। পরে ও আবার পছন্দ করতো না, যে না তুমি কেন চাকরি করবা, নিষেধ করতো, তোমার চাকরি করার দরকার নাই, আমি তো করতেইছি, আমাদের এটাতেই চলে যাবে। পরে আমি বললাম যে না, তোমার একাতে কিভাবে যায়, ঢাকা শহরে তো অনেক খরচ দুজনের। এরপরে আমরা উম চিন্তা করলাম যে আর দুজনের খরচ দিয়ে যা হয় হোক, এখন অন্তত একটা সুখের দিন তো দেখতে পাচ্ছি, অন্তত কারো কথা মনে পড়তেছে না আমার, আর অতীতে কি করছি না করছি। ও আমাকে জিজ্ঞেস করে তোমার আব্বু আমার কথা মনে পড়ে না? তো আমি বললাম যে মনে পড়ে, কিন্তু তারা তো আমার কথা মনে করে না মনে হয়। তো ও আমাকে আবার ইশারায় বোঝাচ্ছে তুমি যাও, যায় একটু ঘুরে আসো গা, বাপ মা তো কত রাগ করে কত কিছু করে, তুমি চলে যাও, এরকম আমাকে বোঝাচ্ছে। তো আমি বলতেছি না, যেখান থেকে একবার চলে আসছি সেখানে আর ফিরা যাবো না। পরে ওর চাকরি বাকরি প্রায় 3 বছর 4 বছর হয়ে গেল চাকরি করতেছে। আমাদের অনেক দেখা যাক যেখান থেকে উঠে আসছিলাম সেই জায়গা থেকে অনেকটা ভালো একটা পর্যায়ে আমরা আসছি দুজনে। হঠাৎ করেই একদিন আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমার কেমন কেমন যেন লাগতেছে। পরে বলে যে তোমার কি হয়েছে, আমি বললাম যে আমার কেমন যেন লাগে, তো অস্থির অস্থির লাগে। তো ও বলে যে আচ্ছা ঠিক আছে,
চলো মানে ডাক্তারের আমাকে বোঝাচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু ও আবার কিভাবে নিয়ে যাবো, কারণ ও ডাক্তারের কাছে নিয়ে গেলে কোনো কথাও বলতে পারবে না, কিছুই না, লোকজন মজা করবে। পরে আমরা যেখানে ভাড়া থাকতাম সেই পাশের এক আন্টি ছিল, ওই আন্টির সাথে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে তো ডাক্তার বলে একটু অ্যাসিডিটি হয়েছে, মানে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এই জন্য এরকম হতে পারে। পরে আমি ওখান থেকে একটু জ্ঞানজাম লাগছিল। আমি টিউশনি করতাম তো, পরে রাত হয়ে গেছে, রাত্রেবেলা টিউশনি করতে রাত 10টা বাজে প্রায়। তখন আমি আসতেছি, আসার পরে হঠাৎ করেই কিছু ছেলে পিছু নেয়, যে সকালবেলা তো ওকে তো বলে আসছে যে ডাক্তারের কাছে যাবো, আর ওইখান দিয়ে আবার টিউশনি করতে চলে গেছি। পরে রাত হয়ে গেছে, ও টেনশন করতেছিল মানে বাসাতে, আমি আর ফোন টোন কারো কাছে যা দিই নাই। 4-5টা ছেলে আমার পিছু নেয় রাত 10টা 10:30টার দিকে। আমি খুব ভয় পেয়ে যাই যে যেহেতু চিনি না কোনো কিছু, এরকম ছেলেরা পিছু নিছে, কি করবো, একটা ভয় ভয় কাজ করতেছিল। পরে ছেলেগুলা কি করলো, আমার পাশে এসে দাঁড়ায় পড়লো, যে তারপর বলতেছে যে আপু আপনাদের বাড়ি বাসা কোথায়? আমি বললাম যে এই পাশে আমাদের বাসা। তো বলছে আপনার বাসায় কে কে আছে? তো আমি বললাম যে আমার হাজবেন্ড আছে আর আমি, এই দুজনই থাকি। তো সে আমাকে বলতেছে যে আপনারা কি এলাকায় নতুন আসছেন? আমি বললাম না, নতুন আসিনি, প্রায় 3 বছর হয়ে গেছে আমরা আসছি এখানে। তো তারা এক পর্যায়ে দেখা যায় কি, মানে আমার সাথে একটু কেমন কেমন যেন করতেছিল। পরে পাশের এক দোকানদার ছিল, আমি খুব ভয় পাইছি যে আমি এখন কি করব। পরবর্তীতে ওই দোকানদারকে বলছি ভাই দেখেন কয়েকটা ছেলে আমাদেরকে এরকম বিরক্ত করতেছে। পরে ওই দোকানদার উঠে পড়লো, উঠে পড়ে আর কয়েকজন দোকানদারকে ডাকলো, ডাকার পরে ওই ছেলেদেরকে অনেক বকাবাদ্য করলো। পরে ছেলেটা এক পর্যায়ে বলে বসলো যে এ আপনার কি লাগে? পরে ওই দোকানদার বলে আমার বোন হয়, ওইকে আমরা অনেক আগে থেকেই চিনি। পরে ছেলেরা এটা ভেবে চলে গেল। কিন্তু কয়েকদিন আমার ভয় ভয় লাগতেছিল যে আমি আসলাম যে বাসাতে যদি ওকে এই কথাটা জানাই, ও আসলে আমাকে আর তো বের হতে দেবে না। পরে এই বিষয়টা ওকে আর জানাই নাই যে বাইরে কি হয়েছে না হয়েছে। পরে চলে গেলাম। ওই ছেলেগুলা সকালবেলাও আবার ওইরকম, মানে খালি দাঁড়ায় থাকে, কেমন সিনকেট করে, বাজে সিনকেট করে। পরে চিন্তা করলাম যে যে কি করব। আমরা এখন ওই মিরপুর থেকে বাসা ছাইড়া দিলাম, বাসা ছাইড়া দিয়া এদিকে চলে আসলাম। মৌচাক, বর্তমানে আমি মৌচাকে থাকি, এইদিকে বাসা নিছি। পরে ও ওইখানকে যে চাকরিটা করতো ওই চাকরিটাও ছাইড়া দিছে, ছাইড়া দিয়ে চলে আসছে। আসার পরে এইদিকে আমরা বাসা নিছি, বাসা নিয়ে ও এখন ওই এখানেই যে একটা চাকরি নিচ্ছে নিজে নিজে নিজেই। আগে তো একজন দিয়া দিচ্ছিল, এখন নিজে নিজে এখন চাকরি নিছে, এখানেই করতেছিল। এরপরে এখানে আসার পর নতুন বাসা নিলাম একটা, আমার অন্তত বান্ধবীরা হয়ে গেল, বান্ধবীদের সাথে মিলে একটা বাসা নেই, বাসা নিয়ে সেখানেই থাকি। থাকার পরে আমি মাঝখানে অসুস্থ হয়ে যাই, কারণ আমার বাচ্চা পেটে ছিল। বাচ্চা পেটে থাকাতে অসুস্থ হয়ে থাকার কারণে আমি কিছু করতে পারতাম না, ঠিক মতো খেতেও পারতাম না, কিছুই না, যে কি করব। এরপরে কয়েকদিন তো কিচ্ছু করতাম, মাথা টাথা সারাক্ষণ ঘুরে আমি খালি শুয়ে থাকি। পরে ও কাজে থেকে আসে তো সে রান্না টান্না সবকিছুই করে, আমার হাজবেন্ড রান্না টান্না করে দেখা যায় আমাকে খাওয়াই দেয়, আমাকে সবকিছুই করে। ওর উপরে একটা বেশি প্রেশার পড়ে যায়, কারণ আমি তো কিছু করতে পারতেছি না, ও আবার এরকম করতেছে, সবকিছু করে। এরপরে আমি ওকে বললাম যে থাক, তুমি যা করছো করছো হয়েছে। এই ওরও তখন ওভার টাইম চলতেছিল, ও সারা রাত বাইরে থাকে। আমার এদিকে বাসায় টেনশন হয়, ও বাইরে থাকে। আমি তো বলেও ভুল করলাম যে তোমার বাসায় আসা লাগবে না, যা হয়েছে হয়েছে। ওর টেনশনও হয়, কি করব। পরে বান্ধবীদের সাথে থাকি ঠিকই, পরে ওকে আবার ফোন দিয়ে রাত তখন 2টা বাজে, বলে যে তুমি চলে আসো, তোমার কাজ করা লাগবে না। ওই এক ভাই ছিল, তাদেরকে বলি যে ওকে পাঠাই দেন। পরে ও চলে আসে বাসায়, এসে আমাকে বোঝাচ্ছে যে তুমি থাকতে বলো আবার তুমি যাইতে বলো, আমি তো বুঝি না কিছু, এরকম আর কি ইশারায় বোঝাচ্ছে। তখন আমি আবার ওর সাথে একটু চিল্লাচিল্লি করতেছি যে আমার শরীর ভালো লাগে না, আমি কি করব, অথচ তো তুমি বোঝো না, এটা বুঝবাও না। এখন একটু একটু নানা রকম কথা বলে ও হয়তো বা একটু কষ্ট পায় তখন আর কি, যে ও তখন মনে করে যে আসলে তো আমি মনে হয় ওর ভাষাগুলা বুঝি না, ও এটা মনে করে। মনে করে দুজন একদিন প্রায় কথাই বাদ দিয়ে থাকবে ওর সাথে, যে ওর সাথে আর কথাই বলবো না আমি, এটা বলে।
পরে একদিন কথা না বলে থাকি। ও এটা নিয়ে খুব কষ্ট পায় যে আমার সাথে কথা বলতেছে না, রাগ করছে, আমি কি এমন করছি যে ও আমার সাথে রাগ করে আছে। ও আবার আমার কাছে আসছে, আসে আমার রাগ ভাঙাচ্ছে, যে বোঝাচ্ছে আর কি, যা হয়েছে হয়েছে, ভুলে যাও। এরপরে এখন তারপরে আমার বাচ্চাটা 6 মাস হয়ে গেল আর কি পেটে। তখন আবার ডক্টরের কাছে গেলাম আমি। তো ডক্টরের কাছে যাবার পরে ডক্টর বললো যে আমার ছেলে হবে। এরকম শুনলাম, আমি অনেক খুশি যে আমার ছেলে হবে। পরে গ্রামে ফোন দিয়েছি, আমার চাচার কাছে ফোন দিয়েছি, চাচা ও আমার ছেলে হবে। চাচা আমার কলটা পেয়ে লাইনটা কি দিল কেটে, আর কথা বললো না আমার সাথে। পরে কোন লাইনটা কেটে দিল। পরে আবার ওকে বললাম, জানো আমি গ্রামে ফোন দিয়েছিলাম, চাচা কাইটা দিল। পরে ও বোঝাইলো যে তুমি দিতে থাইকো, এরকম আর কি বোঝাইলো। আবার পরে আমার মামাদের বাসায় ফোন দিচ্ছি যে মামা আমার এরকম ছেলে হবে জানে। মামা বললো যে ভালো থাক, দোয়া করি, এভাবে এরকম বলে দিল একটা কথা। তার মনে হয় কি ব্যাপার, কেউই খুশি না মনে হয়। আসলে আমি এমন একটা কাজ করছি জীবনে যে মনে হয় সবার কাছে আমি বোঝা হয়ে দাঁড়াইছি এখন, এমন অবস্থা। আমি তো ছেড়ে চলেই আসছি ওদের থেকে, তাও ওদের বোঝা মনে হয়। আচ্ছা, না বললো কথা। এরপরে আমার বাসাতে থাকতে 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 হঠাৎ কেমন কেমন যেন লাগে, মানে বুঝে উঠতে পারি না আমার কেমন লাগে, অস্থির অস্থির লাগে। তখন তো অফিসেও যাই না, কোথাও যাই না, চাকরি মাকরি করি কিন্তু সেখানে আর যাই না, কারণ অসুস্থর জন্য সেখানে আর যাচ্ছি না। পরে আমার বাচ্চা হওয়া হওয়া টাইম, ওই ওই টাইমটাতে আমার সিজারিয়ান সমস্যা ছিল, যে সিজার করতে হবে, বাচ্চা হবে। কিন্তু ওই সময় আমাদের কোনো সেরকম টাকা পয়সা ছিল না যে সিজার করাবো কি দিয়ে। পরে ওর বন্ধুর কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়ে আসার পরে পরে আমি ওকে জিজ্ঞেস করি তুমি টাকা কই পাইছো। তো ও আমাকে ইশারা একটা বোঝাইলো যে ও নাকি অগ্রিম বেতন পাইছে। হ্যাঁ, যদি অগ্রিম বেতন পাইছে, তা আমার একটা চিন্তা ছিল যে আমি যদি কারোর কাছ থেকে কর্জ করি আমি দিব কোত্থেকে। আমাদের তো যেটা হয় যে ও যেটা বেতন পায় সেটা তো বাসা ভাড়া খরচ, আবার আমি এখন অসুস্থ, আমার সেদিকে লাগে, কি করব। পরবর্তীতে আমার না হওয়ার পরে আমি হসপিটালে ভর্তি হয়ে যাই। পরে আমার একটা ছেলে হয় আলহামদুলিল্লাহ। প্রেগনেন্ট দুজন অনেক ভালো থাকে, ভালোই আমাদের দিন জীবনযাপন চলছিল। আর তখন 3 মাস আমি তার অফিসেও যাই নাই, আমি বাসাতেই থাকতাম, এই বাচ্চাকে সময় দিতাম। এরপরে হঠাৎ একদিন গ্রামে আমার এক ভাইকে সাথে পরিচয়। সেই ভাইকে ফোন দিই যে আমি যদি একটা আমার মায়ের নাম্বার পাইতাম তাহলে একটু উপকার হইতো। আমি বর্তমানে তো আমার মায়ের নাম্বারটাও জানি না, একটু যদি দিতে আমাকে। পরে ওরা আমার মায়ের নাম্বার অ্যারেঞ্জ করে আমাকে দেয়। যে আমি প্রায় অনেকদিন কথা বলি না আমার মায়ের সাথে, একটু কথা বলি তার সাথে। পরে ফোন দিতে যাই, যাওয়ার পরে আমার হাজবেন্ড চলে আসে। পরে আর দিই না, ভয় করে, যে যদি ও মাইন্ড টেন্ড করে। কিন্তু ও তো কখনো মাইন্ড করবে না, এটা তো আমি জানি। তারপরে নিজের থেকে এরকম মনে হইতো, কিন্তু মন থেকে মেনে নিতে পারতাম না যে বাপ মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে, কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। আমার বুকের ভেতরটা মনে হয় যন্ত্রণায় হাহাকার করতো, যে আমি একটা বার যদি তাদের কথা জানতে পারতাম বা একটা বার আমার মনের কথাগুলো তাদের বলতে পারতাম, হয়তো নিজেকে নিজের মানে শান্তি পাইতাম অন্তত। যদি কেউ আমার সাথে একটাবার কথা বলে, কিন্তু কেউ আমার সাথে তো সেরকম যোগাযোগও করে না, কিছুই করে না। পরে আমি আর ফোন টোন দিলাম না, যে নাম্বার তো পাইছি, থাক আমি পরে কথা বলবো না এক সময়। বাসাতে আসলাম, বাচ্চার জ্বর টর হইলো। পরে কি করব, পাশের এক বোন ছিল, সে বোনকে ডাকলাম যে দেখেন আমার বাচ্চাটা তো খুব জ্বর, আমি তো বুঝতে পারতেছি না কি করব। পরে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তো ডক্টর বললো যে বাচ্চার নাকি সুগারের প্রবলেম আছে, তো এটা নীল হয়ে গেছে আর কি, প্রায় 1 পয়েন্টের মতো। তখন আমার টেনশন হলো, আল্লাহ বাচ্চার আবার কি হইলো। পরে কয়েকদিন 4-5 দিনের মতো হসপিটালেই ছিলাম। থাকার পরে বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠলো। পরে বাসায় ফিরলাম আমরা। বাসায় আসার পরে আমার মাকে ফোন দিছি যে আজকে মায়ের সাথে কথা বলবো। মাকে ফোন দিলাম যে আহ, মা ভালো আছো জিজ্ঞেস করতেই, তো বললো যে হ্যাঁ ভালো আছি। এটা বললো, বলার পরে যে আর কোনো কথা বললো না, কথা না বলে ফোনটা আর কি কেটে দিল।
কেটে দেওয়ার পরে আবার ফোন দিলাম। পরে আমার ছোট বোন ছিল, ছোট বোন দিয়ে ধরাইছে যে ওর লাগে কথা কম। পরে ছোট বোনের সাথে কথা বলতে বলতে ছোট বোন এক পর্যায়ে মানে হাউমাউ করে কান্দে দিচ্ছে যে আপু তুমি চলে আসো, আপু তুমি চলে আসো। পরে আমিও এটা নিয়ে কাঁদতেছিলাম যে কি করব, এতটা বছর পরিবার ছাড়া ছোটবেলা থেকে বড় হয়েছে, আর এখন পরিবার ছাড়া রয়েছি, কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে আমার, যন্ত্রণা। আমার মনে হচ্ছে যে এখনই ওদের কান্না কান্না যেতে শুনছি, এখনই ওদের কাছে চলে যাই, কিন্তু যাইতে পারি নাই, যে আবার না জানি কোন বিপদটা সামনে আসে গেলে। এটা মনে করে আর গেলাম না। পরে চলে আসলাম। আসার পরে অফিসে গেছি, অফিস করে সারাটা দিন শুধু পরিবারের কথাটা মনে পড়ে, যে তাদের সাথে যদি তারা যদি একটাবার আমার মেনে নিত, হয়তো বা তাদের কাছে ফিরে যেতে পারতাম, হাসি খুশি ভাবে তাদের সাথে থাকতে পারতাম। পরে একটা পর্যায়ে চিন্তা করি যে আচ্ছা, আমার হাজবেন্ডের যে পরিবার আছে কিনা যদি একটাবার খোঁজ দিতে পারতাম। পরে এলাকার এক ভাই যাদের আমি নাম্বার পাইছি তাকে বলি যে আমার হাজবেন্ডের কোনো পরিবার আছে যদি থেকে থাকে, অন্তত আমি তো জানতে পারবো, একটু যদি খোঁজ নিয়ে দেখতেন। পরে সেই ভাইয়ের খোঁজ টোজ নেয় যে ওর কোনো পরিবারের কোনো সন্ধান পায় কিনা, বা যে মাদ্রাসায় পড়াশোনা করতো সেই মাদ্রাসায় যোগাযোগ করে যদি ওর পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়। কিন্তু চেষ্টা করেও কোথাও তার পরিবারের সন্ধান বা কোনো আত্মীয় স্বজন কারো কিছুই পাইনি, কোনো তথ্যই পাওয়া যায় নাই। পরে কি করবো, পরে চিন্তা করলাম যে সেটা ভাগ্যে যেটা হয়েছে এটা মেনে নিয়ে থাক। তারপরে ইচ্ছে থাকতো যে ও কোন পরিবার, সেটা যদি একটাবার জানতে পারতাম, অন্তত আমার পরিবার তো বুঝতে পারতো। কিন্তু কোনো যোগাযোগ করতে পারলাম না, কিছু ঠিকানা কিছুই খুঁজে পেলাম না। পরে ওকে জিজ্ঞাসা করতেছিলাম ওই বিষয়টা, আচ্ছা মানে বোঝাচ্ছিলাম আর কি, তুমি কি তোমার পরিবারের বা কোনো কিছু কখনো কি মনে পড়ছে বা এরকম কি দেখছো বা কিছু মনে আছে কিনা জিজ্ঞেস করতেছি। তখন ও মানে ইশারায় বোঝাচ্ছে না, ওর নাকি সেরকম কিছু মনে পড়ে না। আর যতটুকু তথ্য নিয়ে জানতে পারছে যে ও যে মাদ্রাসায় পড়া এতিমখানায় ছিল, সেখানে অনেক ছোট্টবেলায় নাকি ওকে দিয়ে গেছে, প্রায় ওর বয়স নাকি 4 বছর ছিল, তখন নাকি ওকে দিয়ে গেছে। পরে আর তখন আর এই বিষয়টা জিজ্ঞেস করেন যে আসলে এই বিষয়টা জিজ্ঞেস করে ওর দেখে যে তখন চোখ কান্না করতেছে, ওর খুব খারাপ লাগতেছে এই বিষয়টা জিজ্ঞেস করাতে। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ, আমি মনে হয় আবার না জেনে একটা ভুল করে বসলাম, ওকে কষ্ট দিয়ে ফেললাম, আল্লাহ আমাকে মাফ করো। পরে ওকে বোঝালাম যে দেখো, যা হয়েছে হয়েছে, তোমার পাশে আর কেউ থাক না থাক, আমি আছি তোমার পাশে, যা হয় হবে, যাও, আর কখনো তোমাকে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করব না। ওকে পরে ও ও আস্তে ধীরে শান্তমন্ত হইলো। পরে আমার অফিস একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি ওকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার কলিগরা সবাই বললো যে আমার হাজবেন্ডকে পরিচয়, ও আমার হাজবেন্ড এত সুন্দর ছিল, সবাই পছন্দ করতো। দেখা যায় একটা বাইরের এক গেস্ট ছিল, ওই গেস্ট অবশ্য জানতো না যে ও যে কথা বলতে পারে না, ওর সাথে মনে হয় অনেক রকম কথা বলতেছিল, কিন্তু ও তো কিছু শুনতেও পায়নি, বোঝেওনি। পরে একটা পর্যায়ে এসে আরেকজন বললো যে ও কাকে কি বলছেন, সে তো কানেই শুনে না, এইভাবে একটা কথা বলছে, কানেই শোনেন। পরে এই কথাটা যেন আমার কানে আসছে, আমার খুব খারাপ লাগছে বিষয়টা জেনে। তখন আমি তাদেরকে বলছি যে একটা মানুষ কানে শোনে না, আপনারা তো জানেন বোঝেন সবকিছু, তাহলে এইভাবে বলার কি আছে। তখন তারা আবার আমাকে এরকম বোঝাচ্ছে যে শুনছি তো গ্রাম থেকে নাকি তোমাদের বাইর করে দিচ্ছে, এই ধরনের কথা তো শুনছি, তো এটা সত্যি নাকি? আমাদের গ্রাম থেকে বের করে দিই কার স্বেচ্ছায় চলে, সেটা আমাদের বিষয়, আপনারা এই বিষয়ে কেন কথা বলেন এখানে? যে প্রথমে এর আগেও একবার এই বিষয়টা নিয়ে এক জায়গাতে তর্কাতর্কি হয়েছিল, আবার এখানে আমার অফিসেও এরকম একটা অবস্থা। পরবর্তীতে সে প্রোগ্রামে আমি না খাওয়া দাওয়া না করেই ওর সাথে বের হয়ে চলে আসি, তো যেখানে আমাদের কিভাবে কথা বলে সেখানে থাকবোই না, পরে চলে যাই ওখানে বাসায়। যাবার পরে বাসাতে চলে পর ওই বিষয়টা নিয়ে ও বুঝতে পারে, আসলে ও কথা বলতে না পারলে ও অনেক কিছু বুঝতে পারে। পরে এই বিষয়ে ও চুপচাপ থাকে, শুধু আমার চুপচাপ থাকে, এরকম খাওয়া দাওয়া করতেছে না, কিছুই করতে। আমাকে কি হয়েছে, টেনশন করতেছো? ওরা যে না, কোনো টেনশন করতেছি না, আমাকে বোঝায়। পরে আমি ওকে বোঝাইলাম যে বাইরের লোক কে কি বললো না বললো এগুলো কান দিও না, তোমাকে এই বিষয়টা আমি আগেও বলছি, এখনো বলতেছি, এসব বিষয়ে কান দিও না।
পরে ও আমাকে বোঝায় যে এইভাবে কতদিন কতদিন এভাবে মেনে নিতে পারবা, কতদিন? একটা না একটা সময় তো নিজের হারটাকে মেনেই নিবা যে তুমি হেরে গেছো। তো আমি সবসময় বলে আসি যে আমি কখনোই এই কথাটা বলবো না যে আমি হেরে গেছি। আমি হেরে যাইনি, আমি জিতে গেছি, যে আমি তোমার মতো একজন মানুষ পাইছি। ও অনেক পরহেজগার ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও রোজা রাখে, ও সবকিছু করে। আমার এই জিনিসটা ওর খুব ভালো লাগতো যে ও কখনো কারোর সাথে কখনো রিয়াক্ট করে না, বা উঁচু ইয়াতে তাকাবে তার দিকে তাকায়নি কখনো। ওকে যদি কেউ কখনো খারাপ ভাবেও উম, দেখছে, ও তার দিকে আর ফিরেও তাকায়নি, চুপচাপ মাথা নিচ করে সেখান থেকে চলে আসে। এরপরে আমি ওকে একদিন জিজ্ঞেস করতেছি যে আচ্ছা, তুমি কি আমার নিয়ে মানে অসুখী এরকম, যে আমি যে বাইরে চাকরি বাকরি করি এই বিষয়টা কি তোমার অপছন্দ কোনো কিছু? তো আমাকে একটা জিনিস বোঝায় যে আজ যদি আমার সামর্থ্য থাকতো বা কিছু থাকতো তাহলে আমি তোমাকে দিয়ে আমি চাকরি করাইতাম না। ও আমার এমনি বোঝাইলো আর কি, যে চাকরি করাইতাম না। তো আমি তো ওকে বললাম যে দেখো, মানুষের জীবনে তো কত কিছুই হয়, চাকরি করলে কি হয়? আর ও আমাকে বোঝায় যে মেয়ে মানুষের চাকরি করতে হয় না, এভাবে বোঝাচ্ছে আর কি। আমাকে করতেও হয় না, কিন্তু আমাদের পরিস্থিতিটা এমন পর্যায়ে যে না করেও তো উপায় নেই, করতে দেয়। ঢাকা শহরে না তো আমি চলবো কিভাবে দুজন মিলে নাচ করলে? বোঝো না, এটা একটা বাচ্চা হয়েছে আমাদের, এই বাচ্চার দুধ কিনতে ইয়া লাগে, ওদিক থেকে কি করব? তুমি করো আমি করো, সব দিক থেকে তো খরচ হয়েই যায়, সেভ করতে তো আর পারি না। পরবর্তীতে আমার হাজবেন্ড আবার চুপ হয়ে গেল। ও আমাকে বলছে না, ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় ওইটাই করো। তারপরে আমরা আবার একদিন ঘুরতে গেছিলাম দুজনে। ঘুরতে যাওয়াতে হঠাৎ করেই একটা ইয়েতে রমনা পার্কে ঘুরতে গেছি, সেখানে সন্ধ্যার দিকে কয়েকটা ছেলে পিছনে আবার পিছনে হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় কি আমার হাতটা ধরে বসে। হাত ধরে বসে ছেলেটা। পরে ও ও তাদের সাথে react করবে, ও তো কথা বলতে পারে না, কি করবে এখন, কাকে ডাকবে, কে কি করবে? ও এমনি চিল্লাচ্ছে শুধু। চিল্লাচিল্লি করাতে ওই ছেলেগুলো না খুব মজা নিচ্ছিল, যে কথা বলতে পারে না দেখে একটা কেমন কেমন যেন করতেছিল, যে হ্যাঁ ও করতেছে দেখে ওরা ওরকম ভাবে মুখে সে করছিল। তারপর কি হলো? এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে পৃথিবীতে? তারপর কি হলো? পরে ও যখন চিল্লাচিল্লি করে এরকম করে শব্দ করে, ওই 4-5 জন ছেলেরাও এরকম শব্দ করে। পরে আমি বলতেছিলাম দেখেন এবার শুধু কথা বলতে পারে না, আপনারা আমাকে বিরক্ত করেন না, জানতো বলতে থাকে। পরে এরাও আরো হাসাহাসি করে আর ওই শব্দগুলো করতে থাকে। করার পরে এই বিষয়টা খুবই আমার খারাপ লাগে। পরে আমি আশপাশের লোকজনকে বলি, ভাই দেখেন এরা আমাকে খুব বিরক্ত করতেছে, একটু আসেন। তারাও আর আসে না, কারণ বরকাটা ছেলেদের দেখে অনেকেই ভয় পায়, পার্কের সামনে কেউ আসতেছে না। পরে ওরকম যখন সিনক্রেট করে, পরবর্তীতে আমি ওই পাশে একজন পুলিশ ছিল, ট্রাফিক যারা সিগন্যাল পরে তাদেরকে ডেকে নিয়ে আসছি, ভাই দেখেন আমাকে বিরক্ত করতেছে, এবং আমার হাজবেন্ডের কাছ থেকে যে মোবাইলটা ছিল সেটাও কেড়ে নিছে। কেড়ে নেওয়ার পর আমি ওই ট্রাফিক পুলিশদেরকে ডেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনারা আমাকে হেল্প করছে, কিন্তু ওই ছেলেরা আমার হাজবেন্ডের কাছ থেকে এই ফাঁকে মোবাইল এবং টাকা পয়সা যা যা ছিল নিয়ে চলে গেছে, এবং ও তো টুপি পরে থাকে, সে মাথা টুপিটা পর্যন্ত এইভাবে নিয়ে গেছে ওর কাছ থেকে। ওখানে অনেক মজা করতেছিল ওরা এই বিষয়টা নিয়ে, কিন্তু একটাবার ওদের বেবিকে বাধা দেয় নাই যে না আমি কার সাথে মজা করতেছি। পরে আমার হাজবেন্ডকে নিয়ে আমি চলে গেলাম বাসাতে। বাসাতে চলে যাওয়ার পরে ওর সাথে কথা বললাম। পরে ওই বিষয়টা নিয়ে খুব আপসেট, যে আজ হয়তো ও কথা বলতে পারে না দেখে সবাই এরকম মজা নেয় ওর সাথে। তো আমি ওকে বারবার বোঝাচ্ছিলাম, দেখো ওর বাড়ির লোক বাদ দাও তো, সব ওসব কিছু মনে করে না, মনে করো ওগুলো একদল কিছু সন্ত্রাসী থাকে না মানুষের ক্ষতি করার জন্য, এরাও তাই। এরা জন্মই নিচ্ছে মনে হয় এই জন্যই, আল্লাহ তাদেরকে ভালো পথ দেখাক। এটা বলে আমরা ওকে রাত্রেবেলায় আবার ঘুম পাড়তে বলে, কিন্তু ওই বিষয়টা ভুলতেই পারে না যে আজ হয়তো বা আমি আমার স্ত্রীকে রক্ষা করতে পারলাম না, এরকম বোঝাচ্ছিল। আসলে ওর সাথে থাকতে থাকতে না ওর ভাষাগুলো ওর ইগুলো আমি বুঝে গেছি সবকিছু, তো কখন কি বলতে চাচ্ছে, কখন কি করতে চায় সবকিছু বুঝে গেছি। এরপরে আমার বাচ্চার বয়স প্রায় 6 মাস হয়ে গেল। পরবর্তীতে আমার হাজবেন্ড সকালবেলা কাজে যায়, কাজে গেছে, কাজে থেকে আসছে রাত্রেবেলায়। আসার পরে ওর
মাঝে মধ্যেই খালি বলে যে আমার অস্থির অস্থির লাগে। আমাকে জিজ্ঞেস করি কোনো জায়গায় ব্যথা হয় বুকে ঢুকে, তো ও বলে যে বোঝায় যে না, বুকে ব্যথা হয় না। আবার খাবার ঠিক মতো খায় না, শুধু বলে যে ওর শুধু খারাপ লাগে, শুধু অস্থিরতা। কিন্তু অস্থিরতা কি, আমি ভাবি যে মনে হয় অ্যাসিডিটি কোনো সমস্যা হতে পারে, আমি ওকে এটাই বোঝাই যে তোমার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। তো ও বলে যে না, মানে বোঝায় যে পেট ধরে পেট ধরে ধরে ইয়া করে যে ওর পেটের ভিতরে ব্যথা করতেছে। তখন বুঝতে পারে যে পেটের সমস্যা হচ্ছে এতটা, তাহলে কি আর করা যায়, ডক্টর দেখাই আমরা। তো ডক্টর দেখানোর পরে তো ডক্টর এমনি টেস্ট দেয়, দেওয়ার পরে বলে যে না, এমনি গ্যাসের ম্যাসের ব্যথা হতে পারে, এরকম কিছু। আর সেরকম কোনো টেস্ট দেয়নি। ও নর্মালি কয়েকদিন ওষুধ খেত, খেতে খেতে ভালোই থাকতো। আবার দেখা যায় কি, সপ্তাহ দুয়েক পরে প্রচন্ড ব্যথা উঠছে, ও আর খাবার খেতে পারতেছে না, বমি বমি একটা ভাব থাকে, আবার শুকায়ও যাচ্ছিল এরকম। পরে আমি কি করব, যে ওর এই অবস্থা, যে কি আর করবো আসলে। তখন আমি স্যালারিটাও পাইছি না, ওর যে ভালো একটা টেস্ট করাবো, আমি তো বেতন পাই নাই মাসের তখন প্রথম দিকে। তো এখন কি আর করবো, কারণ গত মাসে যেটা পাইছিলাম সেটা দিয়ে বাসা ভাড়া বা অন্যান্য সবকিছু দিয়ে ফেলছে, এখন টেস্ট করাবো কি দিয়ে, এরকম বলি। তখন ও কষ্ট মষ্ট করে একটু বুঝতে পেরে কষ্ট মষ্ট করে থাকে, আমাকে আর ওর সমস্যাগুলোর কথা বলে না, অমনি অফিস করতে থাকে। পরে এইভাবেই যায় দিন। পরে হঠাৎ করে একদিন ও অফিস থেকেই ফোন আসছে যে আমার হাজবেন্ডকে নিয়ে, যে ও তো মানে সেন্সলেস হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে অনেকটা। পরে আমি ওইটা শুনে হঠাৎ তার ছুটে যাই, যে কান্নাকাটি করতেছিলাম অনেক, কি হলো হঠাৎ করে, ভালো মানুষ গেল। কয়েকদিন ধরে বলতেছে এরকম সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে। পরে ওর এই অফিসে গিয়ে শুনে যে ও বমি টমি করে অস্থির, ওর খুব খারাপ লাগতেছে, বুকের মধ্যে অস্থির লাগে, পেটে ব্যথা করে। পরে আমি চিন্তা করলাম যে না, আর কি আর করবো, এখন তো ওর একটা ভালো ডক্টর দেখানো দরকার। পরে ওর অফিসে স্যারদের সাথে যোগাযোগ করে ওর বেতনের অগ্রিম টাকাটা নিয়ে নিয়ে ওকে টেস্ট করাই কিছু। টেস্ট করানোর পরে তখনও তো বুঝি নাই যে কোন সমস্যা কিনা। তখন বলে যে আমি রক্তের সমস্যা আছে একটু হালকা, তো তেমন কিছু নেই, অ্যালার্জি ট্যালার্জি এরকম। তো ডক্টর আবার বলে যে আল্ট্রাসাউন্ড করতে, তখন আর আল্ট্রাসাউন্ড করাই না, না করায় চলে আসি আমরা। চলে আসার পরে বাসাতে তারপরে ওর ওষুধ দেয়, ওষুধ দেয়, সেই ওষুধে কোনো কাজ হয় না। ও শুধু বলে যে বোঝাচ্ছে ওর ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে, ওর পিঠ দিয়ে ব্যথা, এই সাইড দিয়ে ব্যথা। না, আমি আর বুঝতেই পারি না যে কিসের ব্যথা, মানে গ্যাসের ট্যাসের ব্যথা নাকি। টেস্ট তো করাইলামই, কিছু তো ডক্টর বলে না, তেমন সমস্যা নাই। তো পরবর্তীতে এরকম করে প্রায় 1 মাসের মতো হয়ে গেল। কিন্তু ওই 1 মাসের মধ্যে ও পুরা শুকায় গেল। ওই বিষয়টা সবার চোখে পড়ছে যে হঠাৎ করে এরকম তরজাদা মানুষটা এরকম শুকায় যাচ্ছে কেন। তখন আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে আসলে তো এরকম শুকায় যাওয়ার কারণটা কি। আর খেতেও পারে না, অল্প অল্প ভাত খায়। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, আমার একটা বড় ডাক্তার দেখানো দরকার। পরবর্তীতে আমি একটা বড় ডাক্তার দেখাইছি। দেখানোর পরে তো ডক্টর অনেকগুলো টেস্ট দিছে। টেস্ট দিল, তখন আমি আমার কলিগদের কাছ থেকে কিছু হেল্প নিয়ে আমি ও টেস্ট গুলো করাইছি, যে কি সমস্যা আগে দেখি। এরকম করে ব্যথায় কাটটা সারাটা রাত ঘুমাইতে পারে না। পরবর্তীতে যখন টেস্ট করাইলাম, প্রায় 3-4 দিন পরে আমাকে রিপোর্ট দিছে। রিপোর্ট দেওয়ার পরে তো আমার আমাকে ডাকছে ভিতরে। ডাকার পরে ডক্টরের রিপোর্ট দেখলাম। ডক্টর বলছে একটা কথা বলতে চাচ্ছি, যে আপনার হাজবেন্ডের কন্ডিশনটা তো তেমন একটা ভালো না। আমার কি সমস্যা হয়েছে, ভালো না মানে? তো ডক্টর তখন বলে বসলো যে একটু নিজেকে শান্ত করেন, আসলে টেনশন করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। আপনার হাজবেন্ডের কিডনি ড্যামেজ হয়ে গেছে, সে বললো। যে তখন ড্যামেজ হয়ে গেছে মানে যে হ্যাঁ, দুটো কিডনি পুরো ড্যামেজ হয়ে গেছে। তখন আমি পুরো শক, যে ড্যামেজ হয়ে গেছে সে মানে কি বোঝাচ্ছে। তারপর ডক্টর বলে যে ডায়ালিসিস করতে করতে হয়তো বা ভালো হতে পারে, এরকম বোঝাচ্ছিল। আমি বললাম যে ডায়ালিসিস করতে করতে ভালো হতে পারে। তখন চিন্তা করলাম হয়তো ভালো হতেও পারে, তার মানে তখন পয়েন্ট কিরকম ছিল। তারপরে চলে আসলাম বাসাতে, কিন্তু সারাটা রাত আমি আর আমার হাজবেন্ডকে বলি নাই ওর কি সমস্যা। পরে আমি চুপচাপ রইছি, যে সারাটা রাত ঘুম আসে না, কি করব কি করব। এদিকেও খাইতে পারে না, বমি করে, একটু শুকায়া কেমন হয়ে গেছে।
পরে 2-3 দিন পরে ওর ডায়ালিসিসের জন্য নিয়ে গেছে। তো ও মানুষটা তো আর কথা বলতে পারে না, কি নিজের কষ্ট না জানি কত কষ্ট হচ্ছে মানুষটার, আমি বুঝতে পারতেছি না। আমি উপর থেকে শুধু দেখতেছি মানুষটার, কিন্তু ওর ভিতরে যে কি সমস্যাগুলো হচ্ছে একমাত্র ও জানে আর আল্লাহ জানে। ও কতটা কষ্ট পাচ্ছে ভেতর থেকে। পরে পরের দিন ডায়ালিসিস করলো, করার পরে প্রায় অনেকক্ষণ পর ওর জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে কথা বলতেছে। আমাকে কি আমার এখন কি কেমন লাগতেছে, বলে এখন একটু ভালো লাগতেছে। ও আমাকে বললো ডায়ালিসিস করার পরে একটু ভালো থাকে। প্রথম ডায়ালিসিস করলাম সেদিন। পরবর্তীতে ওই দিন একটু পুরো 2-3 সপ্তাহ তো ভাত খাই না খেতে, কারণ ডায়ালিসিস করার পরে প্রথম একটু মনে হয় ভাত খাইতে পেট ভরেও। খাবার পরে ভালো 2 দিন ভালো থাকলো, তারপর আবার ওই সমস্যা, বমি শুরু হয়ে গেছে। পরে ডাক্তার আবার টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে বললো যে আবার নাকি ওর কিডনির পয়েন্ট বেড়ে গেছে। কখনো 7 থাকে, কখনো 8 থাকে, এরকম থাকতে থাকে। পরে এইভাবে ডায়ালিসিস 2 দিন পর পর 2 দিন পর পর করতে করতে আর কত কুলায়। এরপরে আমি সবার কাছে বলি যে ফ্রেন্ডের কাছে, দেখ এরকম সমস্যা হচ্ছে, ওর তো 2 দিনও জানা ডায়ালিসিস করতে হয়, আমি এখন কি করব বল। আর দেখ গলার মধ্যে কিভাবে পরায় রাখছে, সেগুলো দেখে তো আমার খুব কষ্ট হয়। আমি তো ওর সামনে কাঁদতে পারি না, আমার বুকের ভিতরে মনে হয় যে চাপ ধরে আসে। আমি যদি চিৎকার করে কাঁদতে পারতাম আমার মনে হয় শান্তি পাইতাম। পরে ওকে আমি বাসায় চলে আসছি ডায়ালিসিস করার পরে। পরে আর 1 সপ্তাহ ডায়ালিসিস করাই নাই। ওই সপ্তাহটা আমার একটু সমস্যা ছিল, কারণ প্রতি সপ্তাহে দেখা যেত কি ও ডায়ালিসিস করতে গেলে আমার প্রত্যেক সপ্তাহে 8,000-9,000 করে টাকা চলেই যায়। আমি বেতনই পাই মাত্র 15,000 টাকা করে। আর আমার হাজবেন্ড যেখানে জব করতো সেখানে 20,000 টাকা করে বেতন পাইতো। আর এখন তো চাকরিতে যাচ্ছে না, বাসাতেই বসার অগ্রিম টাকাটাও আমি নিয়ে রাখছি। পরবর্তীতে ওর 1 সপ্তাহ ডায়ালিসিস না করা রাখার কারণে আবার সমস্যা শুরু হয়। কিচ্ছু খাইতে পারে না, সারাটা রাত খালি অস্থির অস্থির করে। এদিকে আবার ওর হিমোগ্লোবিনও পুরো কমে আসতেছে। পরে এই বিষয়টা নিয়ে ডক্টরের সাথে কথা বললাম যে আচ্ছা দেখেন ওর শরীরে রক্ত থাকে না কেন, ওর নাকি শ্বাসকষ্ট হয়। তখন ডক্টর বললো যে এই কিডনির সমস্যার জন্যই নাকি শরীরে এরকম রক্ত থাকে না। পরে সারাটা রাত এরকম অস্থির অস্থির লাগে, শুধু ওর ঘুম আসে না, শুধু বলে শ্বাসকষ্ট হচ্ছে। আমি এইগুলা দেখে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো, যে মানুষটার জন্য আমি এতটা বছর কষ্ট করে বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে আসছি, আর সেই মানুষটা আমার রাত দিন এরকম কষ্ট পেয়ে যাচ্ছে। আমি এটা সহ্য করতে পারতেছি না। এদিকে আমার বাচ্চাটাও ছোট, ও অনেক কান্নাকাটি করে। সময়তে দেখা যায় একদিকে ট্রিটমেন্ট চালাচ্ছি আর একদিকে বাচ্চার ডক্টরি চেক আপ আছে, আবার ওর দুধ কেনা থেকে শুরু করে এভরিথিং সবকিছুই লাগে। এত কিভাবে কুলাবো আমি। পরে আমাদের বান্ধবী যারা আছে তাদের কাছ থেকে কিছু টাকা নেই, টাকা নিয়ে আমি আমার হাজবেন্ডের হসপিটালে একদম ভর্তি করে দিই, যে একটা না ওখানেই থাক। পরবর্তীতে সে ওখানেই আছে। এখন ওর অবস্থা দিন দিন এখন অনেকটা খারাপ পর্যায়ে। পর ডক্টরের সাথে আমি কথা বলি যে এখন কি করা যায়, আমরা কি বাইরে নিয়ে যাব কোনো কিছু। তো ডক্টর বলে যে বাইরে নিয়ে না, কোথাও নিলে এটা ঠিক হবে না। ওর 2টো কিডনি আমরা চেষ্টা করে দেখলাম, এমন একটা পর্যায়ে এটার ভালো হওয়ার সম্ভাবনা কখনো নেই। 2টো কিডনি একেবারেই ড্যামেজ হয়ে গেছে, এটার কখনো ভালো হবে না। হয় আপনারা কিডনিটাকে একটা চাইলে চেঞ্জ করতে পারেন, যদি আপনাদের আত্মীয় স্বজন বা কেউ থাকে তাহলে তারা যদি একটা কিডনি দেয় তাহলে তো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাদের মধ্যে কে আছে এরকম, কে দিবে। পরে এই বিষয়টা নিয়ে আমার বান্ধবী বা যারা ছিল তাদের কাছ থেকে শেয়ার করি যে দেখ ডক্টর এই কথাটা বলতেছে, আমি কি করবো আসলে। মানুষটা আমার চোখের সামনে একেবারে শেষ হয়ে যাচ্ছে, এখন আমার কি করণীয়। আমার ছোট্ট একটা বাচ্চা, আমি চাইলেও তো কিছু করতে পারতেছি না। পরে আমাদের গ্রামে আমি ফোন দিই, আমার বাবার নাম্বারে ফোন দিই, যে বাবাকে বলে যে আব্বু আমি ওরফা বলছি। আমার বাবা আমার ফোনটা পেয়েই লাইনটা কেটে দিল, মরে গেছে আমার মেয়ে। পরবর্তীতে চাচার কাছে ফোন দেই, চাচা বলে নেক্সট আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও করো না। কেমন আছো আমার কাছে একটাবার জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি। পরে 2 দিন পরে
আম্মুর কাছে ফোন দিছি যে মা, তোমার জামার এই অবস্থা। পরে মা বললো যে আমার মেয়ে নাই, আমার মেয়ে মরে গেছে। আমার 2 মেয়ে, আর কোনো মেয়ে নাই। পরে এটা বলে লাইনটা দেয় কেটে। আর কিচ্ছু জিজ্ঞেস করলো না যে আমার বাচ্চাটা কেমন আছে বা ও তো অসুস্থ, শুনছি তার কি অবস্থা। আমি জানি যে তাদের জায়গা থেকে তারা পজিটিভ, কারণ তারা অনেক, আমি তাদেরকে অনেকটা কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু কি করব, এই মানুষটাকে তো আমি অনেকটা ভালোবাসি, এই মানুষটাকে ছাড়া তো আমি থাকতেও পারবো না। পরবর্তীতে ফোন না দিয়ে পরে চলে আসছি। আসার পরে আবার আমার কলিগদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। দেখ, বাসায় ফোন দিছিলাম, তো বাসা থেকে হচ্ছে কোনো সাপোর্টও দিল না, একটা কিছু জিজ্ঞেস করলো না। তখন ওরা বললো, দেখ যা হয়েছে হয়েছে, সব ভুলে যা, নিজেকে শক্ত কর, আল্লাহকে ডাক, দেখ কি হয়। পরে আমি সবার কাছ থেকে মানে কর্জ করে করে ওর চিকিৎসাটা চালাই যাই, ডায়ালিসিস করতে করতে। কিন্তু এখন এমন একটা চাই আসছে যে কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি ঋণ করতে করতে অনেকটা ঋণ হয়ে গেছি, প্রায় 1.5 লাখের উপর আমি ঋণ হয়ে গেছি। এখন নিজের সংসার, স্বামী, সন্তান, এদেরকে নিয়ে আমার চতুর্দিকটা অন্ধকার। আমি মনে হচ্ছে আমি নিজের কাছে আজ হেরে গেছি, যে আমি জীবনে কোন পথে এসে নামলাম আজ। পরে পরে ডক্টরের সাথে কথা বললাম যে কি করা যায়, আমাকে একটা বুদ্ধি দেন। তখন বললো যে আত্মীয় স্বজনের মধ্যে কেউই নাই যে একটা কিডনি দেবে। তো বললাম যে না, কেউই নাই আমার, যে আমি চাচ্ছি আমার আমার নিজের কিডনিটা দিতে। আমার নিজের কিডনি দিয়ে হলেও আমার মানুষটা, ভালোবাসার মানুষটাকে বাঁচাতে চাই। পরে ডাক্তার বললো যে আপনি কিডনি দিবেন, আপনার তো ছোট্ট একটা বাচ্চা আছে 7 মাসের। আমাকে হ্যাঁ। তো ডক্টর বলে যে দেওয়া যাবে না, যেহেতু আপনার শিশু বাচ্চা আছে, এই অবস্থায় দেওয়া যাবে না, এটা রিস্কি হয়ে যাবে। তুমি ডাক্তার বারবার বলছি যা হয় হোক, আমার আপনি আমার আপনি আমাদের ব্যবস্থা করে দেন, আমি আমার হাজবেন্ডকে কিডনি দিতে চাই। তুমি বারবার আমাকে বোঝাইছে, আমার বারবার ফিরাই দিয়েছে, না এটা সম্ভব না, এটা সম্ভব না, কারণ এইটুকু শিশু বাচ্চা যায়, তার নেওয়া যাবে না। ভোরে এভাবে প্রতিদিন তার কাছে ঘুরতে ঘুরতে পরিশেষে রাজি করাইছি যে না আমি দিব। আবার হাজবেন্ড সেটা অনুমতি দেয় না, যে না তার লাগবে না, সে এভাবেই যতদিন বাঁচবে। তারপরেও এই মানুষটা ঘুমায় না, আমার চোখের সামনে এসে এরকম নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি এটা কিভাবে সহ্য করে থাকবো ভাইয়া, বলতে পারেন? অর্পা, একটু 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 শান্ত করুন নিজেকে। আমি বুঝতে পারছি, আমি আমি জানি না কিভাবে আমি আপনাকে সান্ত্বনা দিব। শুধু এইটুকু বলছি যে আমি একজন খুব শক্ত মনের মানুষ, কিন্তু এই শোতে যখন আমি বসি, আমি নিজেকে আহ ধরে রাখাটা যে কত কঠিন, মানুষের আবেগকে ধরে রাখা যে কতটা কঠিন, সেটা আমি রিয়েলাইজ করতে পারি। আজকে আরো একবার ঠিক তাই ঘটছে। আমি অনুষ্ঠানটার একজন উপস্থাপক হিসেবে যেভাবে কথা বলার, আমি হয়তো এই শোতে বসলে তখন আর সেই কাজটা করতে পারি না, কারণ আমি তখন নিজেকেই নিজের আবেগটাকে কন্ট্রোল করাটাই অনেক কঠিন হয়ে যায়। আর এই মুহূর্তে যে প্রশ্নটা আমাদের অতিথি অর্পা করেছে, যে সে যার জন্য এত যুদ্ধ করলো, যার জন্য সে নিজের বাবা মা পুরো পরিবারকে ছেড়ে চলে এলো, আজ সেই মানুষটা যখন মৃত্যুর সাথে লড়াই করছে, তখন তাকে ছেড়ে সে কিভাবে বাঁচবে। অবশেষে অর্পা ডিসিশন নিয়েছে, তার নিজের একটি অঙ্গ বেঁচে থাকার জন্য দরকার, সেই কিডনি, সেই কিডনিটি সে তার স্বামীকে দিবে, এবং ডাক্তার একটা পর্যায়ে রাজিও হয়েছে। আমরা জানি যে কিডনি ট্রান্সফার করা সম্ভব যখন ব্লাড গ্রুপ বা অন্যান্য বিষয়গুলো মিলে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে অর্পা এবং তার হাজবেন্ডের দুজনের ব্লাড গ্রুপ সেম, এবং সবকিছু ঠিক থাকার কারণে অর্পা একটি কিডনি তার হাজবেন্ডকে দিতে যাচ্ছে। কিন্তু এখানেই আসলে
মানে যদি হতো তাহলে ভালোবাসার জয় হতো। ভালোবাসার জয় মানে হওয়ার জন্য এর আগে অনেক অনেক রকমের গল্প আমরা শুনেছি। ইতিহাসে অনেক গল্প তৈরি হয়েছে। আরেকবার না হয় হতো। কিন্তু সেই গল্প তৈরি হতেও কিছুটা বাধা রয়েছে। কিছুটা না, অনেকটা বাধা। মানে এটা এখন বেশ পাহাড়ের মতো মনে হচ্ছে আরকি। মানে নিজের কিডনি দিয়ে নিজের প্রিয় মানুষটাকে বাঁচাবে একটি মেয়ে, কিন্তু সেখানেও যেন এক পাহাড়ের মতো বাধা এসে দাঁড়িয়ে আছে। কি সেই বাধা? অর্পা, তারপর কি হলো? তারপরে ডক্টরের সাথে কথা বললাম, ডক্টর এখন শেষ পর্যায়ে রাজি হয়েছে কিডনি একটি দেওয়ার জন্য। পরবর্তীতে ডক্টর সমস্ত টেস্ট মেস্ট করালো, আমাদের দুজনের সবকিছুই এক। পরে ও ডক্টর বললো যে এটা যদি ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে অনেকটা ব্যয়বহুল একটা খরচ পড়বে। আমি তো এমনিতেই অনেকটা ঋণ হয়ে গেছি, আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছ থেকে অনেকটা নিয়েছি। আমি আমার গ্রামে ফোন দিছি যে তারা যদি কিছু হেল্প করে, কিন্তু তারা সরাসরি বলে দিচ্ছে তার মেয়ে মারা গেছে। তো সেখানে আমি আর কোন মুখ নিয়ে তারা কথা বলবো? পরবর্তীতে ডক্টরের কাছে জিজ্ঞেস করি যে আসলে কতটা খরচ পড়তে পারে এখানে। তো ডক্টর বলে প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো খরচ পড়বে কিডনি ট্রান্সফার করতে গেলে। কিন্তু এতটা অর্থ আসলে সবকিছু ছেড়ে যেহেতু চলে আসছি, আর আমার হাজবেন্ডের এখন জব নাই, আমি একটা ছোটখাটো একটা জব করি হসপিটালে। সেখানে এতটা ব্যয়বহুল খরচ আমি কোথা থেকে কি করব? নিজে একটা ডিসিশন নিয়েছি যে না, আমার একটা কিডনি দিয়ে হলে আমার ভালোবাসার মানুষটাকে আমি বাঁচাবো। কিন্তু একদিকে আমার সন্তান, আমার সংসার, আর একদিকে আমার হাজবেন্ডের এত বড় একটা ব্যয়বহুল খরচ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি পেরে উঠতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমার আজকের অতিথি অর্পার জীবন যুদ্ধের কথা। এই তরুণী তার জীবনের শৈশব, কৈশোর, তারুণ্য সবকিছুই আসলে সে বিলিয়ে দিয়েছে তার ভালোবাসার মানুষটির জন্য। আমি আজকে এই অনুষ্ঠানটা করার আগে তার সাথে মিনিট 15 মতো কথা বলেছি। তো সেই সময় আমি তাকে একটা প্রশ্নই করেছিলাম, আমি লাইভেও সেই কথাটা আপনাদেরকে বলতে চাই, যে এতটা আবেগতাড়িত হওয়ার কি মানে উচিত হয়েছিল? তো সে আমাকে খুব সোজাসাপটা একটা উত্তর দিয়েছে, মানে উম, আবেগতাড়িত হয়ে তো ডিসিশন নিয়েছি, কিন্তু আমি তাকে ভালোবেসেছি। অ্যান্ড ভালোবাসা তো অপরাধ, অপরাধ না। মানুষ মানুষকে ভালোবাসবে। মানুষ কেন, মানে একটা মানুষ কথা বলতে পারে, আর পৃথিবীতে এরকম হাজার হাজার মানুষ আছে যারা কথা বলতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা কথা বলতে পারে, কিন্তু ভালোবাসতে পারে কজন? কথা বলা মানুষই কি ভালোবাসার মানুষ? তাহলে তো প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে ডিভোর্সের এত সংখ্যা বাড়তো না। কথা বলাটাই তো মানে এমন কোন মানে ক্রাইটেরিয়া না যে এই কথা বলাটার জন্যই সংসারটা টিকে গেছে, এই কথা বলাটার জন্যই পৃথিবীটা স্বর্গে পরিণত হয়ে গেছে। এত নয়। তাহলে তো পৃথিবীতে ধ্বংসই হতো না, যুদ্ধই হতো না। তাহলে ওর অপরাধটা কি ছিল? একটা এতিম ছেলেকে বিয়ে করেছে, এটা ওর অপরাধ। ওর পরিবারের ভাষ্য মতে যে ছেলের বাবা মা তাদের কোনো পরিচয় নেই, এরকম একটি ছেলেকে তোমার বিয়ে করলে তোমাকে ত্যায্য করা হবে, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, এবং সেটা করা হয়েছে। আলটিমেটলি সেটাই তো হয়েছে। সে পালিয়ে গেছে, কোন অবস্থায় পালিয়ে গেছে? আচ্ছা, একটা আমরা আমরা আমি জানি যে প্রতিটা বাবা মার তার সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে, তার সন্তানকে নিয়ে ভাবে, সন্তানকে নিয়ে অনেক কিছু দেখে, যে আজ থেকে 10 বছর পরে আমি আমার সন্তানকে এখানে দেখতে যাই। হয়তো সেই জায়গাটায় বাবা মা কষ্ট পেয়েছেন, কিন্তু সেই বাবা মা তো সন্তানের ভালোর জন্য এগুলো চান। সন্তানটার যদি এই সিচুয়েশন হয়, আজকে সেই সন্তানেরও সন্তান হয়েছে, ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এখন তো অ্যাটলিস্ট নিজেদের রাগ অভিমান থেকে বেরিয়ে আসুন। একটা মানুষ যদি পৃথিবী হারা হয়ে যায়, সেইটার জবাব কি আপনাকে দিতে হবে না? আপনার মেয়ের হাজবেন্ড, সে যদি মারা যায়, আপনাদের পরিবারের একটি মেয়ের হাজবেন্ড সে যদি বিনা চিকিৎসায় মারা যায়, তার অপরাধ হচ্ছে যে সে আপনার মেয়েকে বিয়ে করেছে, সে বোবা, সে এতিম, তার মা বাবা নেই, এটি তার অপরাধ। এই
এই অপরাধ বোধে কি আপনি আজীবন বা জীবনের মানে শেষ দিনে কষ্ট পাবেন না? আপনার তাই মনে হয়? মানুষকে মানুষ হিসেবে কেন আমরা ভাবি না? আমরা আমাদের স্টেটাস, আমরা আমাদের চারপাশ, আমরা আমাদের নিজেদের ইগো, এগুলোকে সবকিছুর আগে প্রাধান্য দেই। ভালোবাসা শব্দটাকে আমরা হারিয়ে ফেলেছি। ডিকশনারি থেকে ভালোবাসা শব্দটাকে উঠিয়ে দিয়েছি। আজকের গল্পটা কোনো সিনেমার গল্প না। আজকের গল্পটা কোনো ছায়াছবি নয়, কোনো নাটক নয়, এটা জীবন। জীবনের পাতায় পাতায় এমন গল্প লুকিয়ে আছে। এই গল্পের শেষ পাতায় এসে অর্পা হেরে গেছে। অর্পা বলেছে যে আমি আমার নিজের কিডনিটা দিয়ে হলেও আমার হাজবেন্ডকে বাঁচাতে চাই, তাও পারছি না। কারণ এইটুকু করার জন্য যে ৮ লক্ষ টাকার প্রয়োজন, সেটা জোগানোর কোত্থেকে হবে? আমি অলরেডি ১.৫ লক্ষ টাকার ঋণে আছি, আমার আশেপাশে কেউ নাই। দিন শেষে আমি ১৫,০০০ টাকার একটা চাকরি করি। ৮ লাখ টাকা তো আমার কাছে পাহাড়ের সমানই। অথচ সময় ঘনিয়ে যাচ্ছে, খুব দ্রুত এই ট্রিটমেন্টটা করা প্রয়োজন। এপাশে সন্তানটার বয়স মাত্র ৭ মাস। পৃথিবীর কিছুই সে এখনো বোঝে না। কেন মা কাঁদে, কেন বাবা কথা বলতে পারে না, এই সমস্ত প্রশ্ন তার মাথায় এখন আসে না। কারণ তার বয়সটাই ৭ মাস। কতগুলো জীবন এখানে জড়িত, কতগুলো মানুষের প্রাণ, কতগুলো মানুষের আবেগ, কতগুলো মানুষের ভবিষ্যৎ এখানে জড়িয়ে আছে, বুঝতে পারছেন আপনারা? জানি না আমার এই কথার অর্থ আপনারা বুঝতে পারছেন কিনা। তবে এইটুকু বলবো, এই মুহূর্তে আপনাদের সাপোর্টটা আমার এই বন্ধুর ভীষণ প্রয়োজন।